সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশনের নিয়ে। আজকে তার 11th ভিডিও। এর আগে 10টা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, প্লেলিস্ট করা আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন 20টা থেকে 22টা চ্যাপ্টার থেকে এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তুমি যদি একবার করে প্র্যাকটিস করো তাহলে তোমার অনেকটা লাভ হবে যখন তুমি পরীক্ষা দিতে যাবে। এই যতগুলো কোশ্চেন আছে একবার করে কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে, আর যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষার হলে তুমি বেনিফিট পাবে। আজকে আমরা দেখব 23শে আগস্ট 2022-এর শিফট সেকেন্ড শিফটের কোশ্চেন। আচ্ছা, এই যে পুরো যে ভিডিওটা হবে তার যে পিডিএফ, এই যে সলিউশনের পিডিএফ, এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যাও। এখান থেকে ফ্রিতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকে শুরু করি। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি। দেখো, বলেছে এ এবং বি 600 টাকায় একটি কাজ করার দায়িত্ব নেয়। এ একা 4 দিনে কাজটি শেষ করতে পারে, বি একা 6 দিনে কাজটি শেষ করতে পারে, সি এর সাহায্যে তারা 2 দিনে কাজটি শেষ করে। ওকে, এ কাজটি শেষ করে কত দিনে? 4 দিনে। বি কাজটি শেষ করে 6 দিনে। আর তিনজনে মিলে, দেখো বলেছে সি এর সাহায্যে তারা, মানে এ, বি এবং সি তিনজনে মিলে কাজটা শেষ করে 2 দিনে। দেখো, এই যে টাকাটা যে ভাগ হবে, কী অনুপাতে ভাগ হবে? তাদের যে কাজ করার ক্ষমতা, সেই ক্ষমতার উপর ডিপেন্ড করে টাকাটা ভাগ হবে, ঠিক আছে। ক্ষমতার অনুপাত যা হবে এই টাকাটাও সেই অনুপাতে ভাগ হবে। তাহলে এ 4 দিনে শেষ করে, বি 6 দিনে শেষ করে এবং সি শেষ করে, মানে এ বি সি তিনজনে মিলে শেষ করে 2 দিনে। তাহলে টোটাল কাজ আমি কতটা নেব? টোটাল কাজ সবসময় এদের লসাগু নেবে। লসাগু কত হয়ে যায়? 12। দেখো, তাহলে টোটাল কাজ যদি 12 হয় এবং এ যদি 4 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে ও কতটা কাজ করে? 3 ইউনিট করে। বি একদিনে কতটা করে করবে? 2 ইউনিট করে। এবং এ, বি এবং সি এই তিনজনে মিলে 2 দিনে শেষ করে। তার মানে এক দিনে কতটা করে কাজ করে না? 6 ইউনিট করে। এবার ভালো করে দেখো, এর ক্যাপাসিটি 3, বি এর ক্যাপাসিটি 2 এবং তিনজনের ক্যাপাসিটি কত? 6। তাহলে দেখো, যার ক্যাপাসিটি তার কাছে লিখে দাও। এ কতটা করে? 3। বি কতটা করে? 2। আর এদের টোটাল যে ক্যাপাসিটি সেটা কত? 6 ইউনিট। দেখো, দুজনের মিলে কতটা হয়েছে? 5 ইউনিট। তাহলে সি এর ক্যাপাসিটি কত হবে? 1 ইউনিট হবে। সি এর ক্যাপাসিটি কত ইউনিট হবে? 1 ইউনিট। তাহলে এদের যে কাজ করার ক্ষমতা বা ক্যাপাসিটি, এই অনুপাত কত হয়ে গেল আমার? 3:2:3, সরি 2:1 হবে। 2:1, এটা হচ্ছে তাদের ক্যাপাসিটির অনুপাত। আর এই যে 600 যে টাকাটা, এটাও এই অনুপাতেই ভাগ হবে। তাহলে টোটাল কত আমাদের হয়ে গেছে এখানে? 6। তাহলে 6 মানে আমি বলতে পারি 600। আমার চেয়েছে কারটা সি এর অংশ কত? সি এর অংশ কত? এখানে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কত হয়ে যাবে? 100 টাকা। বোঝা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। বলেছে একজন ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য তার ক্রয় মূল্যের 1/2/5 গুণে দামে ট্যাগ লাগান এবং চিহ্নিত মূল্যের 17/20 দামে সেটি বিক্রি করেন। উক্ত দ্রব্যে তার লাভের শতকরা হার কত? দেখো, এইখানে একটু বাংলাতে যে ট্রান্সলেশন করা আছে সেটা একটু গরমিল হয়ে গেছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যবসায়ী একটি দ্রব্যের মূল্য তার ক্রয় মূল্যের, মানে একটি দ্রব্যের যে মূল্য আছে তা ক্রয় মূল্যের 1/2/5 গুণ দামে ট্যাগ লাগান, মানে হচ্ছে যেটা মার্ক প্রাইস, ঠিক আছে। মার্ক প্রাইস করেছে হচ্ছে যে ক্রয় মূল্য তার 1/2/5, এটা ভাঙালে কত হয়ে যাবে? 5 5 আর 2 7/5, মানে সিপি যদি তোমার 5 হয়, এমপি কত হয়ে যাবে? 7, এটাই বলেছে এখানে। আর চিহ্নিত মূল্য মানে হচ্ছে এমপি, মার্ক প্রাইস, ঠিক আছে। চিহ্নিত মূল্য মানে এমপি। চিহ্নিত মূল্যের 20/17 দামে সেটি বিক্রি করেন। দেখো, এটা যদি আমরা লিখি, এপাশে লিখবো সিপি, এপাশে এমপি, আর এপাশে হচ্ছে এসপি। কস্ট প্রাইস, মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস। ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য বা যেটা লেখা থাকে অঙ্কিত মূল্য, আর সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। এটুকু বোঝা গেছে? এবার দেখো, বলেছে কি 1/2/5 গুণ দামে ট্যাগ লাগান, মানে ক্রয় মূল্য যদি আমার 5 হয় তাহলে মার্ক প্রাইস কত লিখে রেখেছে? সে 7 লিখে রেখেছে। আবার বলেছে চিহ্নিত মূল্যের 20/17 দামে সেটি বিক্রি করেন, মানে চিহ্নিত মূল্য যদি 20 টাকা হয় বা মার্ক প্রাইস যদি 20 টাকা হয়, তাহলে সে বিক্রি করেছে 17 টাকা দামে। বোঝা গেল? এটাই জানতে চেয়েছে আমাদের। এবার বলেছে লাভের শতকরা হার কত? আমাদের যে লাভ হয় সেটা কিসের ওপর হয়? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে আমি কোনটা নেব? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এবার দেখো,
এখানে যে মার্ক প্রাইস আছে সেটা কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে গেছে। একটা অনুপাত তো দুরকম আলাদা হতে পারে না, তাহলে আমাদের এই মার্ক প্রাইসকে সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে একে আমরা কী করবো, 7 দিয়ে গুণ করব, তাহলে একেও 7 দিয়ে গুণ করে দিতে হবে। আবার একে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে একেও আমার 20 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো 7 × 140, 7 × 140 দুদিকে সমান হয়ে গেল। এবার বলেছে যে লাভের শতকরা হার কত। আমাদের লাগবে শুধুমাত্র ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা। ক্রয় মূল্যের অনুপাত কত? 100। বিক্রয় মূল্যের অনুপাত কত? 7 × 17 119। দেখো 100 টাকার জিনিস 119 টাকায় বেচেছে, তাহলে লাভ হয়েছে কত টাকার? 19 টাকা লাভ হয়েছে। কত টাকার উপরে? 100 টাকার উপরে ইন্টু 100, কাটাকাটি করলে কী হয়ে যাবে? 19%। লাভের শতকরা হার কত? 19%। বোঝা গেছে? নেক্সট দেখো, এখানে স্কোয়ার রুট তোমাদের মুখস্থ করতে হবে। স্কোয়ার রুট যদি মনে থাকে 10 সেকেন্ডের বেশি অঙ্কটা লাগে না। 729 কার হয়ে যাবে স্কোয়ার রুট? 27-এর, ঠিক আছে, প্লাস 1681 কত হয়ে যাবে? দেখো 1600 কার? 400 না 40-এর তো 1600 হয়, তাহলে এটা হয়ে যাবে 41-এর, প্লাস এগুলো সব প্লাস কিন্তু 576 কার? 576 হচ্ছে 24-এর, 24-এর 576, 25-এর 625, 26-এর 676, ঠিক আছে। আবার মাইনাস 1849, দেখো 49, 1849 এটা কার হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের 43-এর। কমপক্ষে 50 পর্যন্ত তোমাদের 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার রুট তোমাদের মনে রাখতে হবে, স্কোয়ার রুট এবং স্কোয়ার, তবে তোমরা অঙ্ক করতে গেলে সুবিধা পাবে। আচ্ছা, সবগুলো যোগ করলে হয়ে যাবে হচ্ছে আমার 20 আর 40, 60 আর 20 80, 85, 7 5 12, 92 মাইনাস 43, এটা কত হয়ে যাবে আমাদের? 3 আর কত হলে 12, 9 আর 3 12, হাতে 1, 4 আর 5 আর 4 9, 49। সঠিক উত্তর কত হয়ে যাবে? 49। আচ্ছা, 49 কথা একটা কথা মাথায় আসলো আমার, যে একবার আরসিবি 49 রানে অল আউট হয়ে গেছিলো কেকেআরের কাছে, হঠাৎ করেই মাথায় আসলো। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে একজন ব্যক্তিকে 8 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে, মানে করতে হবে তাকে 8 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করতে হবে। যদি সে মোট দূরত্বের 4/1 মোট সময়ের 3/1 অতিক্রম করে, তাহলে বাকি দূরত্ব বাকি সময়ে অতিক্রম করতে তার গতি কত হওয়া উচিত? ওকে, টোটাল যে দূরত্ব দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স আমার কত দেওয়া আছে? 8 কিলোমিটার। টাইম কতটা দেওয়া আছে আমার? 1 ঘন্টা, এটুকু দেওয়া আছে। তাকে যেতে হবে 8 কিলোমিটার 1 ঘন্টার মধ্যে। ওকে, বলেছে যদি সে মোট দূরত্বের 4/1, 8 কিলোমিটারের 4/1 মানে কি? 2 কিলোমিটার। 8-এর 4/1 মানে কি? 2 তো হয়, তাহলে 2 কিলোমিটার অংশ গেছে। কত সময় গেছে? মোট সময়ের 3/1 মোট সময়ের 3/1 সময় গেছে সে পুরো দূরত্বটা, তার মানে 3/1 সময়ে গেছে মোট দূরত্বটা। ওকে, গেল। এবার দেখো, এবার বাকি যে দূরত্বটা আছে বলেছে সেটা অতিক্রম করতে তার গতি কতটা হতে হবে। তাকে কিন্তু 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে তার যে গতিটা সেটা কত হতে হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আমার বাকি দূরত্ব কতটা পড়ে আছে? আর 2 কিলোমিটার অলরেডি চলে গেছে, বাকি কতটা আছে? 6 কিলোমিটার। সময় দেখো 3/1 চলে গেছে, তাহলে বাকি আর কতটা সময় পড়ে আছে? 2-এর 3 না, টোটাল সময় কত আমার? 1 ইউনিট হবে, 1 ঘন্টা হবে। দেখো 1/3 প্লাস 2/3, লসগু কত? 3, 2 আর 1 3, সমান কত হয়ে গেলো? 1 হয়ে গেল না? সেই একই তো আমাদের আছে। অথবা এটা এইভাবে করতে পারো, 1 ঘন্টার সময় সেখান থেকে 1/3 সময় চলে গেছে, মানে এই যে এখানে 1/3 সময় আমি ইউজ করে নিয়েছি, তাহলে আলটিমেটলি আমার পড়ে আছে কতটা? 3 অক্ষে 3 মাইনাস 1/3 সমান 2/3, এই 2/3 সময় পড়ে আছে। তাহলে এই যে দূরত্ব বাই সময়, এটা সমান কী হয়ে যায়? আমাদের গতি। আমাদের গতি তো জানতে চেয়েছে, যে দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা গতিবেগ পাই, আমাদের গতিবেগই জানতে চেয়েছে। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 3 পাল্টি খেয়ে উপরে চলে যাবে, তাহলে 3 6 কত হয়ে যাবে? 18, 18/2 সমান 9 কিমি/আওয়ার। তাহলে তার নতুন গতি কত হয়ে যাবে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, দেখো ভালো করে। বলেছে একজন ডিসঅনেস্ট মানে অসাধু ব্যবসায়ী, তিনি বলে বেড়াচ্ছে যে তিনি ক্রয় মূল্যে পণ্য বিক্রি করছেন, মানে 100 টাকায় যদি জিনিস কেনে 100 টাকাতে সে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ভেজাল ওজন ব্যবহার করে 25% লাভ করে যাচ্ছে। তাহলে 1 কেজি শস্যের দামে তিনি কত পরিমাণ শস্য দিচ্ছেন?
নিচ্ছে 1 কেজি শস্যের দাম ক্রয় মূল্যে, কিন্তু দিচ্ছে কতটা? অবশ্যই কম দেবে, না হলে তার 25% লাভ কী করে হবে সেটা আগে বলো। 25% লাভ তার কী করে হবে? 25% মানে কি? 1/4। এই 25% তার লাভ হচ্ছে, মানে যদি 4 টাকার জিনিস কিনে থাকে তাহলে তাকে বেচতে হবে কত টাকায়? 5 টাকায়। 4 টাকার জিনিস যদি কিনে থাকে তাহলে তাকে বেচতে হবে কত টাকায়? 4 টাকায়। এবার দেখো, সে মানুষের কাছ থেকে 5 টাকা নিচ্ছে, 5 টাকা নিচ্ছে, কিন্তু জিনিস দিচ্ছে কয় টাকা? 4 টাকার জিনিস দিচ্ছে। ওকে, 5 টাকা তো নিচ্ছে, সে ক্রয় মূল্যে জিনিস বেচুক, কিন্তু সে 5টা টাকার জিনিস সে মানে 5টা টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে, কিন্তু 5 টাকার যে জিনিসটা দেওয়ার কথা সেটা কি দিচ্ছে? সেটা দিচ্ছে না, তার পরিবর্তে সে 4 টাকার জিনিসটা দিয়ে দিচ্ছে। 5 টাকার জিনিস যদি তাকে দিতে হতো তাহলে তার কতটা দিতে হতো? 1 কেজি দিতে হতো। 1 কেজি মানে 1000 গ্রাম। যদি সে লাভ নাই করতে পারতো, যদি সে লাভ নাই করতো, একদম ক্রয় মূল্যে সব বিক্রি করে দিচ্ছে, কোনো ভেজাল ওজন ব্যবহার করছে না, তাহলে তাকে 5 টাকায় 1000 গ্রাম দিতে হতো। কিন্তু সে কি দিচ্ছে? 5 টাকায় 1000 গ্রাম কি দিচ্ছে? দিচ্ছে না, কারণ সে 25% লাভ করে যাচ্ছে কেনা দামে বেচেও। তার মানে সে 5 টাকায় 1000 টাকার জিনিস 1000 গ্রাম না দিয়ে সে 4 টাকায় দিচ্ছে। তাহলে 5-এর মান যদি 1000 হয়, কত গুণ এখানে? 200 গুণ। তাহলে এদিকেও কত গুণ হয়ে যাবে আমার? 200 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 দুগুণে 800 গ্রাম জিনিস সে লোককে দিচ্ছে। বোঝা গেছে? কত গ্রাম জিনিস দিচ্ছে সে? মাত্র 800 গ্রাম জিনিস লোককে দিয়ে বলছে কি আমি 1000 গ্রাম জিনিস দিয়েছি, মানে 1 কেজি জিনিস দিয়েছি। বোঝা গেছে? এবারে দেখো, একদম সোজা অঙ্ক। 4-এর স্কোয়ার কত? 16, প্লাস রুটের মধ্যে 8-এর স্কোয়ার আছে, তাহলে দুটো 8-এর থেকে একটা 8 বাইরে আসবে, মাইনাস দেখো 4 আর 25কে রুটের বাইরে আনলে কত হয়ে যাবে? 5, 4 5-এ 20, মাইনাস 10। 8 আর 16 কত হয়ে যাবে? 24, মাইনাস কত? 20 আর 10 হয়ে যাবে 30, মাইনাস 30। আলটিমেটলি কী পড়ে থাকলো? -6। নেক্সট, আচ্ছা, A4 প্লাস 1/A4 সমান 34 হলে A6 প্লাস 1/A6 এর মান কত? বীজগণিতের একটা বেশ ভালো অঙ্ক, এটা অ্যালজেব্রার বেশ ভালো অঙ্ক। আচ্ছা দেখো, সোজাভাবে কীভাবে করাবো তোমাদের, দেখো আগে একটা থিওরি মনে রাখবে। এক্সের পাওয়ার n প্লাস 1/x-এর পাওয়ার n সমান সমান যদি a থাকে, x-এর পাওয়ার n প্লাস 1/x-এর পাওয়ার n সমান সমান যদি a থাকে, তবে x-এর পাওয়ার n/2 প্লাস 1/x-এর পাওয়ার n/2 সমান সমান এটা কী হয়ে যাবে? রুটের মধ্যে a প্লাস 2। বোঝা গেছে? রুটের মধ্যে a প্লাস 2। আচ্ছা, n মানে কি? মনে করো x-এর পাওয়ার 4 আছে, x-এর পাওয়ার n মানে কি? 4, এখানেও 4 হয়ে যাবে। যদি উল্টো দেখে আসি, মানে n/2 মানে পাওয়ার যা থাক তার যদি অর্ধেক করি আমরা, এখানে যদি 4 থাকে তাহলে এখানে যদি আমরা 2-তে আসি, দেখো n/2 মানে কি? স্কোয়ার হয়ে যাবে। তাহলে x-এর পাওয়ার 4 প্লাস 1/x-এর পাওয়ার 4 সমান সমান যদি a হয়, তাহলে x-এর পাওয়ার 2 প্লাস 1/x-এর পাওয়ার 2 সমান সমান কী হয়ে যাবে? যেটা দেওয়া থাকবে সেটা রুটের মধ্যে দিয়ে তার সাথে 2 যোগ হয়ে যাবে। বোঝাতে পারলাম এটুকু? আবার x-এর পাওয়ার n/2 মাইনাস, এবার মাইনাস 1/x-এর পাওয়ার n/2 সমান সমান এটা কী হয়ে যাবে? রুটের মধ্যে a মাইনাস 2। এদিকে মাইনাস থাকলে এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস থাকলে এদিকে প্লাস হবে। বোঝা গেছে? তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, আচ্ছা এখানে আরেকটু বলে দিই। x প্লাস 1/x সমান সমান যদি a হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে? কী হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস 2। আবার x কিউব প্লাস 1/x কিউব, এটা কী হয়ে যাবে? a কিউব মাইনাস 3a। বোঝা গেছে? কী হয়ে যাবে? a কিউব মাইনাস 3a। এবার দেখো, এবার আমরা আমাদের মেইন অঙ্কে ফিরে আসি। এখানে দেওয়া আছে কি? এর পাওয়ার 4 প্লাস 1/এর পাওয়ার 4 সমান সমান 34। এখান থেকে আমরা স্কোয়ারে আসবো। ঠিক আছে? এখান থেকে আমরা কিসে আসবো? স্কোয়ারে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কী হয়ে যাবে? কী বলেছিলাম? পাওয়ার হাফ হয়ে গেলে কী হয়ে যাবে? রুটের মধ্যে a প্লাস 2। রুটের মধ্যে 34 প্লাস 2 সমান সমান কত হয়ে যাবে? 6। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত হয়ে যাবে? 6।
আচ্ছা এবার দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত পেলাম আমরা? 6 পেয়েছি। এবার এটাতে আসো, a6 প্লাস 1/a6, এটাকে আমরা এরকম লিখতে পারি যে a স্কোয়ার তার মাথায় কিউব প্লাস 1/a স্কোয়ার তার মাথায় কিউব, এরকম লিখতেই পারি আমরা। তাহলে এবার a স্কোয়ারকে তুমি a ধরে নাও, এটাকে আমরা কি লিখেছিলাম এখানে যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান কী হবে, যে a দেওয়া থাকবে তার কিউব করে দিয়ে তার থেকে 3a মাইনাস করে দেবো। তাহলে এখানে a কত দেওয়া আছে আমাদের? 6 দেওয়া আছে, 6 কিউব মাইনাস 3 ইন্টু 6, 6 কিউব 216 মাইনাস 18 সমান সমান 198। বোঝা গেছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 198। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোনো একটা নির্দিষ্ট অর্থের ওপর 18 মাসে 5.5% বার্ষিক হারে সরল সুদ 14 মাসে 6% হারে একই অর্থপ্রাপ্ত সুদের চেয়ে 62.50 টাকা বেশি হলে সেই অর্থ কি? বাংলায় ট্রান্সলেশন একটু না সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? দেখো বলেছে কোনো একটা অর্থ আছে, নির্দিষ্ট অর্থ আছে, সেটা 18 মাসে 5.5% বার্ষিক হারে যে সুদ হয়, সেই একই টাকার 14 মাসে 6% হারে যে সুদ হয় সেটার থেকে 62.50 টাকা বেশি, ঠিক আছে? 62.5 টাকা বেশি। মানে মনে করো একটা আসল আছে তোমার 100 টাকা, ইন্টু সরল সুদের নিয়ম কি? 100 ইন্টু PRT/100 টু PRT/100, তাহলে আমাদের প্রিন্সিপাল কত ধরেছি আমি? 100 টাকা, আসল 100 টাকা, ইন্টু কত পার্সেন্ট হারে? 5.5% হারে, তাহলে 5/100 ইন্টু কত মাস? 18 মাস। আমরা কি মাসে করি? আমরা তো বছরে করি না, বার্ষিক সুদ বলেছে, তাহলে এটাকে বছরে কনভার্ট করে দেবো এইটা। আবার সেই একই টাকার 100 ইন্টু 6% হারে 6/100 ইন্টু 14 মাস, 14/12। এই আগেরটার থেকে পরের যে সুদটা, আগের সুদের থেকে পরের যে সুদের যে পার্থক্য মাইনাস, সেটা কত হয়ে গেছে আমাদের? 62.50 টাকা। বোঝা গেল? এবার কাটাকাটি করে দাও, 100 কেটে গেল, 6 দিয়ে কাটলে 3, আর 6 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 2। আর এদিকে 100 কাটলো, 6 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? এটা আচ্ছা 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 7। তাহলে এখানে গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 রাখে 16, 16.5/2 মাইনাস 7 সমান সমান 62.50। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 8 দশমিক কত হয়ে যাবে? আর 2 গুণ 8.25 মাইনাস পয়েন্ট হবে না মাঝখানে, 8.25ই হবে, 8.25 মাইনাস 7 সমান সমান 62.50। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি কত হয়ে যায়? 1.25। দেখো 1.25-এর মান কত দেওয়া আছে এখানে? 62.50। আমার আসল কত ছিল? আমার আসল কত? 100 টাকা। তাহলে 100-র পরিমাণ কত হয়ে যাবে? 62.50 ইন্টু 100 বাই 1.25, পয়েন্ট উঠে গেল। আচ্ছা 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, আর ওদিকে 0, 50 একটা দুটো 5,000 টাকা। তাহলে আমাদের আসল কত? 5,000 টাকা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কি বলেছে যে রানীর বোনের বয়স রানীর থেকে 4 বছরের বেশি। রানীর বোনের বয়স রানীর থেকে 4 বছরের বেশি। যদি রানীর বোনের বয়স 28 বছর হয়, তাহলে রানীর বয়স কত? দেখো রানীর বোনের বয়স বলেছে 4 বছর বেশি, এই যে বোনের বয়স এই 4 বছর বেশি, তাহলে রানীর বয়স কী হবে? 4 বছর কম হবে। রানীর বয়স কী হবে? 4 বছর তো কমই হবে। তাহলে রানীর বয়স কত হয়ে যাবে? 4 বছর কম 28-এর থেকে, অর্থাৎ 24 বছর। সঠিক উত্তর হবে 24 বছর। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা রুট হচ্ছে পুরোটার মধ্যে, ঠিক আছে? রুট হয়ে যাবে পুরোটার মধ্যে, এই পুরোটা হচ্ছে রুটের আন্ডারে। ওকে দেখো রুটের মধ্যে কী আছে? 29 পূর্ণ 4/5। ওকে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হয়ে যাবে? 29 মানে 30 যদি ধরি 150, ওটা কি কোনো গরমিল আছে নাকি? আচ্ছা এটা 5 না, এটা 25 হবে, ঠিক আছে? সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা 25 হবে।
29/4/25, ঠিক আছে, সেই জন্যই বলি তো মিস্টেক। 29/4/25, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হয়ে যাবে। আচ্ছা দেখো দেখো গুণ করার সোজা নিয়ম কি, এই যে 29 আছে না, এটাকে তুমি 30 ধরো। 30 যদি আমি ধরি তাহলে 25 30-এ কত হয়ে যায়, 750। 750 তো দেখো এবার 30টা 25 আমরা গুণ করেছি, এখানে কত আছে 29 আছে না, তাহলে একটা 25 কমিয়ে দাও, তাহলে 750-এর থেকে একটা 25 কমিয়ে দিলে কত হয়ে যাবে 725। 725 আর 4-এ 729/25। 729 কার স্কোয়ার, মুখস্থ থাকলে পারতে 27-এর স্কোয়ার, আর নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে আমাদের 5, রুটের থেকে বাইরে আসলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে। আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 5 5 25, থাকে 2 5 4 20, 5.4। সঠিক আনসার হয়ে যাবে 5.4। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা কি বলেছে যে এক্সের মান কত, আচ্ছা যে এক্স, এই যে টুর যে অঙ্কগুলো আসে এগুলো আমি তোমাদের কী বলেছিলাম যে কাছেরটা গুণ করবে আর দূরেরটা গুণ করবে, গুণ করলে এদের মান সমান হয়ে যায়। তাহলে x² সমান কত হয়ে যাবে 48 × 75, গুণ করার কোনো দরকার নেই। দেখো স্কোয়ার আছে তার মানে রুটের মধ্যে আসবে, তাহলে x সমান কত হয়ে যাবে রুটের মধ্যে 48। 48কে ভাঙালে আমরা কী পাবো, 16 3 16 48, 16 মানে 4 গুণ 3, দেখো 4 4 16, 3 16 48, তাহলে 48 গল্প শেষ। এবার আসবে আমাদের 75। 75কে ভাঙলে কী হয়ে যাবে, 75কে ভাঙলে 25 গুণ 3, তার মানে 3 গুণ 25 মানে 5 গুণ 5। বোঝা গেছে। বাইরে আসবে দুটো 4-এর থেকে একটা, ইন্টু দুটো 3-এর থেকে একটা, ইন্টু দুটো 5-এর থেকে একটা। দেখো আমরা কিন্তু গুণও করতে পারতাম, গুণ করলে আমাদের সময় বেশি যাবে। এবার সেই গুণ করে যেটা আসছে সেটা আবার কার স্কোয়ার সেটা বের করতে আরও সময় লাগবে। ডাইরেক্ট 3 4 12, 5 12 60, সঠিক অ্যান্সার হয়ে যাবে 60। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা বলেছে দুটো সমান্তরাল রেখাকে একটি ছেদকারী রেখা অতিক্রম করলে নিচের কোনটা সত্য। এই যে দুটো সমান্তরাল রেখা বলেছে এদের যদি একটা ছেদকারী রেখা ছেদ করে বা ছেদক যদি ছেদ করে তাহলে নিচের কোনটি সত্য। বলেছে দ্য সাম অফ দ্য মেজার্স অফ এ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। ওকে, বলেছে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলো, দেখো এটা আর এটা, যা আমি যতগুলো শিফটে অঙ্ক করেছি এবং যতগুলো শিফটে এই অঙ্কটা আছে, পার্টিকুলারলি এই অঙ্কটা, এই ধরনের ছবি আঁকতে হয়, প্রত্যেকটা শিফটের আমার ছবিগুলো নষ্ট হয়ে গেছে, মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে। দেখো অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস বলেছে হচ্ছে এটা এবং এটা, বলেছে যে এই দুটোর মান হচ্ছে 180 ডিগ্রি, মানে এই দুটোকে যোগ করলে 180 ডিগ্রি হবে। একদমই ভুল, এই দুটোকে যোগ করলে কখনোই 180 ডিগ্রি হয় না। বলা আছে যে এই দুটো কোণের যোগফল সবসময় সমান হয়, যোগফল নয় মানে এই দুটোর কোণ সবসময় সমান হয়। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি হবে, এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে। দুটো কোণের মান সমান হয় কিন্তু দুটো কোণের যোগফল কোনো দিনও 180 ডিগ্রি হবে না। কোথাও বলা নেই যে হতেই পারে, ঠিক আছে, হবে না। নেক্সট, দ্য সাম অফ মেজার্স অফ এ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস, করসপন্ডিং অ্যাঙ্গেলস কোনগুলো, করসপন্ডিং অ্যাঙ্গেলস বলা হয় এটাকে, এটা এবং এটা, ঠিক আছে। নীল কালারের যেটা আমি যে কোণ দুটোকে দেখাচ্ছি এই দুটোকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেলস। এই দুটো কোণের মানও সর্বদা সমান হয়, এটা 10 হলে এটাও 10 হবে, এই দুটো কোণের মানও সর্বদা সমান হয় কিন্তু যোগফল কখনো 180 ডিগ্রি হয় না, ঠিক আছে। দুটো কোণের মান সর্বদা সমান হবে কিন্তু যোগফল কখনো 180 ডিগ্রি হয় না। আচ্ছা 3 নম্বরে কি বলেছে, দ্য সাম অফ দ্য মেজার্স অফ এ পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল ইজ 180 ডিগ্রি। ওকে, আচ্ছা আরেকটা ছবি আঁকি, ঠিক আছে, এটার জন্য আরেকটা ছবি আঁকি, একটা সমান্তরাল রেখা, এই একটা সমান্তরাল রেখা, এই অপশানে বলেছে যে সাম অফ মেজার্স অফ পেয়ার অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ এ ট্রান্সভার্সাল। এই যে ট্রান্সভার্সালটা আমি এঁকেছি এখানে, বলেছে এর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ সেম সাইড, একই দিকের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল
অলওয়েজ 180 ডিগ্রি হবেই হবে, ঠিক আছে। এই দুটো কোণের যোগফল, একটা ট্রান্সভার্সাল বা ছেদককারী রেখার একই দিকের অন্তর্বর্তী যে দুটো কোণ থাকবে সেই কোণ দুটোর যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে এই অপশানটা একদম ঠিক, ঠিক আছে, এইটা একদমই ঠিক। আর বলেছে দ্য সাম অফ মেজার্স অফ এ পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের মান বলেছে 180 ডিগ্রি, কখনোই নয়। এই দুটো কোণের মান সর্বদা সমান হয়, ঠিক আছে। এটাতেও সমান হয়। বাকি যে অপশানগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি 1, 2 এবং 4 সবগুলো যা বলেছে সেগুলো 180 ডিগ্রি হয় না, সমান হয়। একমাত্র অপশান 3 যেটা আছে সেটা তোমাদের সবসময় 180 ডিগ্রি হবে। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে যদি 22, 25, 27, 24 এবং এক্সের গড় 26 হয় তাহলে এক্সের মান কত? দেখো গড় মানে আমরা কী বুঝি, যতগুলো সংখ্যা থাকে সবাইকে যোগ করে যে কটি সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করা। তাহলে সবাইকে আগে আমি যোগ করব। আচ্ছা কত হয়ে গেল? 4, 7, 4, 11, আর 5, 16, আর 2, 18, 18, 8, হাতে কত আমার 1, 2 আর 1, 3, 3 আর 2, 5, 5 আর 2, 7, 7 আর 2 কত হয়ে গেল? 9। এখানে 9 আর এদিকে প্লাস এক্স বাই কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা সংখ্যা সমান 26। তাহলে 98 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এদিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হয়ে যাবে? 5, 26, 125 আর 5, 130। তাহলে এক্সের মান কত হয়ে গেল? 130-এর থেকে যদি আমি 98 বাদ দিয়ে দিই কত হয়ে যাবে? 32। বোঝা গেছে? রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 32। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি 25√3 বর্গ সেমি হয় তাহলে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়ার সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর এই ক্ষেত্রফলটাই আমার দেওয়া আছে কত? 25√3। বোঝা গেছে? এবার যদি আমি উপর থেকে √3 কেটে দিই তাহলে বাহু স্কোয়ার কত পড়ে থাকবে আমার? বাহু স্কোয়ার কত পড়ে থাকবে? 4 25 100। তাহলে ওদিকে স্কোয়ার ওপাশে গেলে কি আন্ডাররুট হয়ে যাবে? আন্ডাররুট 100-র আন্ডাররুট মানে বাহু কত হয়ে গেল আমার? এখানে বাহু কি পড়ে থাকলো? 10। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10 সেমি করে। বোঝা গেল? বলেছে যদি পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হয় তবে ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের সংখ্যাটি কত হবে? দেখো যদি বিজোড় সংখ্যক আচ্ছা সোজাভাবে বোঝে। দেখো বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড়, আমি সিম্পলি পরপর 5টি জোড় সংখ্যা না এমনি সংখ্যা লিখছি, 1, 2, 3, 4, 5। এদের গড় কত হবে? 5 আর 4 9, 9 আর 3 12, 13, 14, 15, 15 বাই 5টা সংখ্যা আছে সমান সমান 3 হয়ে গেল। দেখো মিডিলে যেটা থাকে না, যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে যেমন 5টা 7টা 9টা 11টা এরকম বিজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে একদম মিডিলেরটাই তোমার হয়ে যায় হচ্ছে গড়। সে জোড় সংখ্যা থাকুক আর বিজোড় সংখ্যা থাকুক। যেমন ধরো 2, 4, 6, 8, 10 এরকম দিয়ে দিলাম আমি, 5টা সংখ্যা আছে, এর গড় কত হবে? তুমি নিজেই করে দেখো, 6 হয়ে যাবে এর গড়, কারণ এটা বিজোড় সংখ্যক সংখ্যা। তাহলে এখানেও তাই বলেছে যে যদি পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হয় তার মানে 10 কোথায় হয়ে যাবে? মাঝের সংখ্যা হয়ে যাবে। এদিকে আরও দুটো সংখ্যা থাকবে, এদিকে আরও দুটো সংখ্যা থাকবে। বলেছে মাঝের সংখ্যাটি কত? দেখো মাঝের সংখ্যাটি 10ই হবে। বোঝা গেছে? মাঝের সংখ্যাটি কত হয়ে যাবে? 10। এক মা, ছেলে এবং তার মেয়ের বয়সের যোগফল 70 বছর যদি মায়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ হয়। ওকে, মা, ছেলে এবং মেয়ের বয়স ছেলের বয়সের থেকে 5 বছর বেশি এবং মেয়ে। কি বলেছে? যদি মায়ের বয়স ছেলের বয়সের 3 গুণ হয়, ছেলে যদি x হয় মা কত হবে? 3x। আবার মেয়ের বয়স ছেলের থেকে 5 বছর বেশি, তাহলে মেয়ের বয়স কত হয়ে যাবে? x + 5। এই যে তিনজনের আলাদা আলাদা বয়স, এদের যোগফল কত বলেছে? 70 বছর। তাহলে সমান সমান আমি 70 লিখে দিলাম। তাহলে 3 আর 1 4, 3 আর 1 4, 4 আর 1 5, 5টা x, 5x সমান সমান এদিকে যে +5 আছে ওদিকে গেলে কী হয়ে যাবে? 65 হয়ে যাবে। 65, 5 মাইনাস হবে, তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার? 13। আমার চেয়েছে কি মায়ের বয়স কত? মায়ের বয়স কত ধরেছিলাম আমি? মায়ের বয়স ধরেছিলাম 3x, তাহলে কত হয়ে যাবে? 13 গুণ 3 অর্থাৎ 39, 39 বছর হয়ে যাবে মায়ের বয়স। বোঝা গেছে? পি, কিউ এবং আর যৌথভাবে একটি ব্যবসা শুরু করেছে।
চুক্তি অনুযায়ী পি 25,000 টাকা 6 মাসের জন্য, কিউ 44,000 টাকা 5 মাসের জন্য এবং আর 50,000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ করলো। মোট 1,04,000 টাকা লাভ হলে এই লাভের মধ্যে পি এর পরিমাণ কত? এর আগে যতগুলো অঙ্ক করিয়েছি সেখানে আমি বলেছিলাম যে লাভ সমান সমান, এটা লাভ তো মনে হচ্ছে না, ভালোবাসা হয়ে গেছে। লাভ সমান সমান কী হয়ে যাবে? বিনিয়োগ ইন্টু সময়। লাভ সমান সমান কী হয়ে যাবে? বিনিয়োগ ইন্টু সময়। তাহলে লাভের অনুপাত আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের বিনিয়োগের সাথে সময় গুণ করতে হবে। বিনিয়োগ কী কী আছে? পি কিউ আর, পি কিউ এবং আর, তিনজন ব্যক্তি আছে। বলেছে পি 25,000 টাকা 6 মাসের জন্য, 25,000 টাকা 6 মাসের জন্য, কিউ 44,000 টাকা 5 মাসের জন্য এবং আর 50,000 টাকা 3 মাসের জন্য, এবং আর কত? 50,000 টাকা 3 মাসের জন্য। এবার যদি আমি কাটাকাটি করি, এটা হচ্ছে এদের অনুপাত, ঠিক আছে? লাভের অনুপাত হয়ে যাবে এটা। এবার যদি কাটাকাটি করি, 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা, আর কত দিয়ে যাবে? 2 দিয়ে যায়, দেখো 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে হয়ে যাবে 22, আর এটা 2 দিয়ে গেলে হয়ে যাবে কত? 25। আর আপাতত দেখছি, আচ্ছা 5 দিয়ে যায়, দেখো এই 5 কেটে দিলাম, 5 দিয়ে এটা গেলে 5 হয়ে যাবে, আর এটা 5 দিয়ে গেলে 5 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার কী পড়ে থাকলো? 3 5 15, 22 আর 5 3 15। তাহলে টোটাল অনুপাত কত হয়ে গেল আমার? 15 15 30 আর 22 52। এই 52 যে টোটাল লাভ আমার, এই 52 লাভ আমাকে বলেছে 1,04,000 টাকার সমান, 104,000। আচ্ছা, 1,04,000 টাকার সমান। এই যে 52 যে লাভটা হয়েছে, এই 52 ইউনিট লাভ 1,04,000 সমান। তাহলে আমার কার অনুপাত চেয়েছে? পি এর অনুপাত, অর্থাৎ 15। 52 মানে যদি 1,04,000 হয় তাহলে 1 মানে কত হয়ে যাবে? 1 মানে কত হয়ে যাবে? দেখো 52কে 2 গুণ করলে 104 হয়, তাহলে 2 হয়ে গেল, বাকি 3টে শূন্য পড়ে থাকবে আমার। তাহলে 1 ইউনিটের মান 2,000 টাকা, 15 ইউনিটের মান 2,000 গুণ হয়ে যাবে ইন্টু 2,000, অর্থাৎ 30,000 টাকা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হয় তাহলে গোলকের ব্যাসার্ধ কত? দেখো গোলক, একটা গোলক মানে একদম নিরেট যে গোলক হয়, সেই গোলকের পৃষ্ঠতল আর সমগ্রতল সমান হয়। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সমান, এর সূত্র কি হয়ে যাবে? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। কী হয়ে যাবে? 4 পাই আর স্কোয়ার। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 36 পাই, 36 পাই। তাহলে বলেছে গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে কি? আর কে তো আমরা ব্যাসার্ধ ধরি। তাহলে করো এবার, পাই পাই কেটে গেল, 36কে 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার যদি 9 হয় তাহলে আর এর মান কত হয়ে যাবে? 3। সঠিক উত্তর হয়ে যাবে 3 সেমি। বলেছে নিচের কোন সংখ্যাটি 7 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য? 7 এবং 11 উভয় দ্বারাই বিভাজ্য। দেখো 11-র বিভাজ্যতার নিয়ম কি? অল্টারনেট যে সংখ্যাগুলো থাকবে, অল্টারনেট যে অঙ্কগুলো থাকবে, যেমন আচ্ছা এখানে বোঝাই, অল্টারনেট যে অঙ্কগুলো থাকবে তাদের যোগ করে বিয়োগ করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে। যদি 0 আসে অথবা 11-র মাল্টিপল হতে হবে, তবে 11 দ্বারা বিভাজ্য হবে। কেমনভাবে? দেখো অল্টারনেট মানে 2 আর 8, আর এদিকে 6 আর 4 10। 2 আর 8 কত হয়ে যায়? 10। 6 আর 4 কত হয়ে যায়? 10। তাহলে এদের যে পার্থক্য কত আমার? 0। তাহলে এটা 11-র ভাগ দিয়ে যাবে, মানে 11 দিয়ে ভাগ যায়। 3 আর 2 5, 5 আর 4 9। এটা কি হবে? 3 আর 2 5 হয়, -9 সমান সমান কত হয়ে গেলো? -4। 0 কি আসছে? 0 আসছে না, বা 11-র মাল্টিপলও আসছে না, তাহলে এটা আমাদের হবে না। 7 আর 1 8, 7 আর 1 8, এটাও 0 হচ্ছে, তার মানে এটাও হতে পারে। 3 আর 1 4, আর এদিকে 4, মানে এটাও হতে পারে। তার মানে একমাত্র অপশান 2 আমাদের কাটা গেছে এইভাবে। এবারে দেখবো 7 দিয়ে কোনটা যায়। নর্মালি ভাগ করে দাও, 7-এর নিয়ম অত বেশি বড় হয়ে যাবে। 7কে যদি 2600কে ভাগ করি আমরা, কত হয়ে যাবে? 7 দিয়ে কাটলে 3 7 21 থাকে আমাদের 5, 58, 7 8 56 থাকে 2, 24 হবে না, এটা যাচ্ছে না, এটা তো যাচ্ছেই না। 7 দিয়ে কাটলে 7 2 14 থাকে হচ্ছে আমাদের 3 37, 5 7 35 থাকে 2 21, 3 7 21, এটা তো যাচ্ছে, তাহলে এটা আশা করি যাবে না।
যদিও করে দেখি 4 7 28 থাকে 2, 3 7 21, 4 পড়ে থাকে, এটা যাবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। বোঝা গেছে? নেক্সট দেখো বলেছে, আচ্ছা রুটের মধ্যে 2x + 9 + x = 13 সমীকরণের মূল বের করতে বলেছে। আচ্ছা কী বলেছে, রুটের মধ্যে 2x + 9, ওকে। আচ্ছা মাইনাস এক্সকে আমি ওপাশে নিয়ে গেলাম, ঠিক আছে। কী লিখবো আমি, 13 - x, মানে এই পাশে প্লাস ছিল আর কি, ওটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। উভয় পাশে আমি করে দেবো স্কোয়ার করে দেবো। এই রুটটাকে আমার দরকার নেই, সমীকরণ বের করতে গেলে আমাদের রুটের কোনো দরকার পড়বে না, তাহলে রুটটাকে আমাকে ওঠাতে গেলে স্কোয়ার করতে হবে। স্কোয়ার যদি করে দিই তাহলে এদিকে আমার কী পড়ে থাকবে, শুধুমাত্র 2x + 9 পড়ে থাকবে, কারণ রুট উঠে যাবে। আর ওদিকে আমার a - b তার হোল স্কোয়ারের সূত্র, a - b তার হোল স্কোয়ার। সূত্রটা কি মনে করতে পারছো তোমরা কেউ? a² + b² - 12। তাহলে a² মানে 169 প্লাস b² মানে x² মাইনাস 2ab 2, আর a মানে 13, 13 দুগুণে 26, b মানে x অর্থাৎ 26x। এবার কি করব, আচ্ছা এবার এই পাশেরটাকে ও পাশে পাঠিয়ে দেবো। দেখো x² আগে লিখব, x² আগে লিখে দিলাম। এবার মাইনাস 26x আছে আর এদিকে 2x আছে, এটা প্লাস আছে, এটা যখন সমান সমানের ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2x আর এদিকে -26x কী হবে, -28x, আর এদিকে +169, এদিকেও +9, তাহলে +9 যখন সমান সমানের ওপাশে যাবে তখন -9 হবে, তাহলে 169 থেকে 9 চলে গেলে +160 = 0। বোঝা গেল? দেখো এবার এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণের রূপে এসেছে। এবার এটাকে যদি আমরা সমীকরণে, মানে দ্বিঘাত সমীকরণকে যদি আমরা মিডল টার্ম করি, যদি এক্সের মান বের করতে চাই, তাহলে দেখো মাঝখানে আমার 28x আনতে হবে, -28x আনতে হবে, আবার দুটো সংখ্যাকে গুণ করে আমার 160x² আনতে হবে। কী করবো আমরা, -28x আবার 160x², তাহলে আমরা নেব হচ্ছে x² -20x -8x প্লাস 160, -20 -8 কত হয়ে যাবে, -28x, আবার -20 -8 মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে 160। বোঝা গেল? এবার এখান থেকে যদি x কমন নিই, x - 20, আবার এদিক থেকে যদি -8 কমন নিই, x - 20, তাহলে কত হয়ে গেল, x - 20 একবার আর এদিকে x - 8 একবার। তাহলে এখান থেকে x - 20 = 0 বলতে পারি আমরা, কারণ দুটো আলাদা আলাদা রাশির গুণফল যখন 0 হবে, তখন মানে দুটো রাশির গুণফল যখন 0 হয়, তাহলে আমরা আলাদা আলাদা গুণফলও 0 বলতে পারি। ঠিক আছে, তাহলে x - 20 = 0, তাহলে x এর মান কত হয়ে যাবে, 20। অপর দিকে x - 8 = 0, তাহলে x এর মান কত হয়ে যাবে, 8। তাহলে x এর আমাদের দুটো মান বেরিয়েছে, একটা কত 20 আর একটা কত 8। এই দুটো হচ্ছে আমাদের রুট। ঠিক আছে, যে মূল বের করতে বলেছিল সেটা বেরিয়ে গেছে, 20 এবং 8। সঠিক উত্তর হয়ে যাবে 20 এবং 8। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রতল মানে হচ্ছে পৃষ্ঠতল বলতে পারো, ঠিক আছে, বা পার্শ্বতল বলতে পারো, অনেকগুলো নাম হয় এর। সমগ্রতল নয় কিন্তু, সমগ্রতল মানে সিলিন্ডার হচ্ছে, তারা সিলিন্ডার দেখাচ্ছি, এটা একটা সিলিন্ডার। ঠিক আছে, যদি সমগ্রতল নাও তাহলে এই উপরের এই ঢাকনিটা এবং নিচের দিকের যে ঢাকনি মতো আছে, এই দুটোর তলও কিন্তু তোমাকে যোগ করতে হবে। তাহলে সমগ্রতল আমরা নেব না, আমাদের কী চেয়েছে, শুধুমাত্র পার্শ্বতল। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফল পরিধির সাথে যদি আমরা উচ্চতা গুণ করি, তবেই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। তাহলে পরিধি কত আমাদের, পরিধি মানে কি, দেখো নিচে কী থাকে, একটা বৃত্ত থাকে, তো একটা চোঙের নিচে, বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে তোমাদের, সেই সিলিন্ডারের নিচের দিকটা ভালো করে খেয়াল করে দেখবে একটা বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি কী হয় আমাদের, 2πr, বৃত্তের পরিধি 2πr, আর উচ্চতা তো আমাদের দেওয়াই থাকে h, অর্থাৎ 2πr h। মান বসিয়ে দাও, 2 × 22/7 গুণ পায়ের মান 22/7, আর এর মান কত বলেছে, ভূমির ব্যাস 14, ভালো করে বুঝবে, আর এর মান যেন 14 বসাবে না, ভূমির ব্যাস বলেছে 14, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, ইন্টু এইচ কত 24, 7 7 আমরা কেটে দিলাম, তাহলে 22 × 44 ইন্টু
24। এটা হচ্ছে 4 4 16 6 হাতে 1, 4 4 16 রাখে 17 ইন্টু 88, 6 8 7 15 5 10, 1056 সেমি স্কোয়ার। বোঝা গেছে? সঠিক উত্তর হচ্ছে 1056 সেমি স্কোয়ার। নেক্সট বলেছে ট্যান থিটা যদি 4 হয় তবে 4 কস থিটা প্লাস 2 সাইন থিটা। আচ্ছা, না তো মান ধরতে হবে না বেসিক দিয়ে করতে, একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাইন বাই কস সমান সমান আমরা কী বলতে পারি? ট্যান থিটা। কেন বলতে পারি? দেখো, একটু বেসিক দেখিয়ে দিই এখানে। সাইন থিটা মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আবার কস থিটা মানে, কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এটুকু লিখছি। আবার ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, এটুকু আমরা জানি। এবার দেখো, যদি আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করি, সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ ভাগ কত হয়ে যাবে? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো, এই অতিভুজ কেটে গেল, আলটিমেটলি কি পড়ে আছে আমার? লম্ব বাই ভূমি। আর এই লম্ব বাই ভূমিকে আমরা কি লিখি? ট্যান থিটা লিখি। দেখো, এখানে লিখেছি লম্ব বাই ভূমিকে ট্যান থিটা। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান সমান যে 4 আছে, এটাকে আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান সমান 4। নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে সাইন থিটার মান হয়ে যাবে 4, কস থিটার মান হয়ে যাবে 1। এবার এখানে মানগুলো বসিয়ে দাও। 4 গুণ কস থিটা বলেছে অর্থাৎ 1, প্লাস 2 গুণ সাইন থিটা মানে কত? 4, বাই 2 গুণ সাইন থিটা মানে 4 মাইনাস কস থিটা মানে 1। তাহলে 4 অক্ষে 4 আর 4 দুগুণে 8 হয়ে গেল। 8 আর 4 12, নিচে হয়ে যাবে 4 দুগুণে 8 মাইনাস 1 মানে 7, 12/7। সঠিক অ্যান্সার হয়ে যাবে 12/7। বোঝা গেছে? তাহলে নেক্সট দেখো, বলেছে যদি এ এবং বি হয় সমীকরণ এ এর মূল, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কি হবে? ওকে, এই সমীকরণের রুট দুটো বের করতে বলেছে, জাস্ট রুট দুটো বের করতে বলেছে। তাহলে কী করবো আমরা? এক্স স্কোয়ার, দেখো মাঝখানে আমাদের 7x আনতে হবে। দেখো, শ্রীধর আচার্যের সূত্র দিয়েও বের করা যায়। তাহলে সেক্ষেত্রে আমার কাছে পার্সোনালি ওটা বেশি মানে একটু বড় মনে হয়, সেজন্য আমি নর্মালি এইভাবেই করি। এটা করতে করতে আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয়। ঠিক আছে, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমার উত্তর বেরিয়ে যায়। তো তোমাদের কাছে যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। আমি করছি বলে যে করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ওকে, এক্স স্কোয়ার মাঝখানে মাইনাস 7x আনতে হবে, আবার গুণ করে 12x আনতে হবে। তাইলে মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 সমান সমান 0। মাইনাস 4 মাইনাস 3 হয়ে যাবে কত? -7। আবার -4 -3 গুণ করলে -12 প্লাস 12, মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 12x স্কোয়ার হয়ে গেল। এখান থেকে x যদি আমি কমন নিই, x - 4 হবে। -3 কমন নিলে x - 4 হবে। এটুকু বোঝা গেল? তাহলে x - 4 একবার, x - 3 একবার, সমান সমান 0 0। তাহলে ঠিক আছে, আগের অঙ্কের মতো দুটো রাশির গুণফল 0 হলে আলাদা আলাদাভাবে আমরা 0 বলতে পারি। x - 4 সমান সমান 0, x এর মান কত? 4। আবার x - 3 সমান সমান 0, তাহলে x এর মান কত? 3। তাহলে আমি বলতে পারি a সমান সমান 4, b সমান সমান 3। দেখো, একটা সমীকরণের তো দুটো রুট বেরোবে বা দুটো মূল বেরোবে। সেটা বলেছিল যদি a এবং b হয় সমীকরণ এটার মূল, মানে a আর b হচ্ছে দুটো মূল, মানে 4 আর 3 দুটো মূল। তাহলে এদের মান বসিয়ে দাও জাস্ট যেরকম বলা আছে এখানে। a কিউব প্লাস b কিউব মানে 4 কিউব প্লাস 3 কিউব বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1। 4 কিউব মানে 64 প্লাস 27 বাই 4 স্কোয়ার কত? 16, 16 আর 9 25, 25 রাখে 26। আচ্ছা, এটা করলে হয়ে যাবে হচ্ছে 7 আর কত হলে, মানে 7 আর 4 11 1 হাতে 1 2 রেখে 3, 6 আর 3 9, নিচে হয়ে গেল 26। কাটাকাটি করলে 13 দিয়ে যায়, 7 13 91, 13 দুগুণে 26 অর্থাৎ 3.5, 3.5। বোঝা গেছে? 3.5 3.5 3.5। নেক্সট দেখো, 24 নম্বর কোশ্চেন আজকের।
বলেছে 2 অথবা 5, অথবা 2 এবং বলেনি 2 অথবা 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের মোট সংখ্যা কত। সবার আগে তোমরা জানো যে 3 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে। 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 1000 পিস সংখ্যা আছে, 1000 পিস সংখ্যা আছে। এবার দেখো বলেছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? আমাদের 100 থেকে শুরু হচ্ছে। 3 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 100 থেকে। শেষ হয়ে যায় কতই? 9 9 9, এখানে গিয়ে শেষ হচ্ছে। এই 100 থেকে 999 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে? দেখো কীভাবে বের করবে। 999 একে 100, এখান থেকে 100 বাদ দিয়ে দেবে, 100টা সংখ্যা বাদ দিয়ে দেবে। তাহলে কত পড়ে থাকলো আমাদের? 899। কত পড়ে থাকলো? 899টা। দেখো 100 টাকাও তো বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে 1 প্লাস করে দেবে, অর্থাৎ 900টা সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? 900 পিস। এইটুকু ক্লিয়ার তোমাদের যে মোট 3 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 900 পিস আছে। এবার দেখো বলেছে 900 মানে যে 900টি সংখ্যা আছে এর মধ্যে 2 অথবা 5 দিয়ে বিভাজ্য 3 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে। দেখো তাহলে 900-র মধ্যে কতগুলো 2 অঙ্ক দিয়ে ভাগ করা যায় সেটা বের করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 900-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো 2 এর গুণিতক কী কী হয়? 2 4 6 8 10, তোমার 12 14 16, আরও তো হয়, দাঁড়াও আরও লিখতে হবে নাহলে বুঝতে পারবে না। 16, ঠিক আছে, 18 20, এগুলো সব 2 অঙ্কের সংখ্যা, মানে 2 দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাগুলোকে। আবার যদি 5 দিয়ে দেখি, 5 10 15 20, একটা জিনিস খেয়াল করে দেখো 10 যে সংখ্যাটা আছে, 20 যে সংখ্যাটা আছে, এটা 2 দিয়েও ভাগ করা যায়, আবার 5 দিয়েও ভাগ করা যায়। দেখো 5-এর ঘরেও এগুলো আছে। তাহলে আমি 2 দিয়ে যখন ভাগ করেছি তখন তো একবার নিয়েছি, আবার দেখো 5 দিয়ে যখন ভাগ করেছি তখন একবার নিয়ে নিচ্ছি, তাহলে দুবার নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একবার বাদ দিতে হবে, তাহলে আরেকবার বাদ দিতে গেলে কী করবো? আমি মাইনাস করবো। 900-র মধ্যে এইবার ভাগ করব কত দিয়ে? দেখো এবার ভাগ করব 2 এবং 5-এর লসাগু কত? 10। তাহলে 10 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যাবে দেখবে সেগুলো 5 দিয়েও যায়, 2 দিয়েও যায়, মানে 2 আর 5-এর যে লসাগু 10 হবে। তো 10-এর যে গুণিতকগুলো হয় সেগুলো 2 দিয়েও ভাগ যায়, সেগুলো 5 দিয়েও ভাগ যায়। তাহলে আমি ডাইরেক্টলি 10 দিয়ে ভাগ করে দেবো। এই যে সংখ্যাগুলো হবে এগুলো কিন্তু 2 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে। একবার করে যেহেতু নিয়ে নিয়েছি 2-এর সাথে, তাহলে 5-এর সাথেও আরেকবার নেওয়া হয়ে যাচ্ছে, মানে দুবার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি একবার বাদ দিয়ে দেবো। বোঝা গেল এইটুকু? তাহলে করে দাও। এখানে কতগুলো হবে? 450টা, প্লাস এখানে হয়ে যাবে 180টা, আর বাদ দেবো কতগুলো আমি? 90টা। তাহলে 400 আর 500, 8 5 13, 400 আর 500, আচ্ছা যোগ করলে হয়ে যাবে 400 আর 500, 8 5 13, মানে 630। 630 মাইনাস 90, এটা কত হয়ে যাবে? 0। 9-এর কত হলে 12, 9 4 13, হাতে 1, 1 আর কত হলে 6 5, 540টা এরকম সংখ্যা আছে। বোঝা গেল কতগুলো সংখ্যা আছে? 540টা। আজকে লাস্ট কোশ্চেন দেখো, একদম সোজা। একটি বৃত্তের পরিধি 88/7 সেমি হয়, তবে এমন একটি বর্গের পরিধি কত হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসার্ধের সমান? সবার আগে আমার ব্যাসার্ধ বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ, পরিধির সূত্র কি? 2πr, এটা পরিধির সূত্র। কত দেওয়া আছে? 88/7। ওকে, তাহলে 2 গুণ 22/7 ইন্টু আর সমান কত হয়ে যাবে? 88/7। 7 7 আমি কেটে দিলাম। উপর থেকে দেখো 22 দুগুণে কত হয়ে গেল? 44। 44কে 88-কে কাটলে কত হয়ে যাবে? 2। তাহলে আর এর মান কত হয়ে গেল আমার? 2। মানে ব্যাসার্ধ কত? 2। বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গক্ষেত্রটা একটা আছে, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? 2। তাহলে বাহুর দৈর্ঘ্য কত করে হয়ে যাবে? 2 করে হয়ে যাবে। পরিধি মানে কি? পরিসীমা আর কি। পরিধি মানে পরিসীমা। তাহলে পরিসীমা কত? 2 4 6 8, বা পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান কী হয়ে যাবে? 4 × a, মানে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 দুগুণে 8, সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 8 সেমি। বোঝা গেছে? তো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের 25টা কোশ্চেন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারেই আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তোমরা দিয়ে যেতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরই লাভ হবে যদি সাবস্ক্রাইব করে রাখো। আর এই পুরো যে সলিউশন করালাম, এই যে পিডিএফটা,
এটা তোমাদের এই টেলিগ্রাম চ্যানেল ক্র্যাক ইওর জব, এখানে জয়েন হয়ে যাও, এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।